সোনার খনির উপর বসে থেকেও যে জাতি ভিক্ষা করে সে জাতির সোনা আসলে অন্যের ঘরে। একটি হিসাব করুন, বুর্কিনা ফাসো আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। শুধু 2008 থেকে 2023 সাল পর্যন্ত এই ছোট্ট দেশটি প্রায় $18 বিলিয়ন সোনা বের করেছে। $18 বিলিয়ন মানে বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা কোথায় গেল? লন্ডনে, টরন্টোতে, মেলবোর্নে বিদেশি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। আর বুর্কিনা ফাসো থেকে গেল পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর তালিকায়। আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য গল্পটা খুলে বলবো। কে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে, কোন কোন দেশ বুর্কিনা ফাসোর সোনা নিয়েছে সবচেয়ে বেশি, আর যদি শুরু থেকেই সেই সোনা দেশেই থাকতো তাহলে আজ বুর্কিনা ফাসো কোথায় থাকতো? তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক পৃথিবীতে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে কোন দেশ। 2024 সালে চীন 380.2 টন সোনা উৎপাদন করে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে। চীন এক টানা 1 দশকেরও বেশি সময় ধরে এই অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া, চতুর্থ স্থানে কানাডা, পঞ্চম যুক্তরাষ্ট্র। এবার আসি আফ্রিকার কথায়। আফ্রিকার দেশগুলো মিলে বিশ্বের মোট সোনা উৎপাদনের প্রায় 1/4 দিচ্ছে। আফ্রিকায় সোনা উৎপাদনের শীর্ষে ঘানা 140.6 টন, তারপর মালি, তারপর দক্ষিণ আফ্রিকা। এখন প্রশ্ন আসে, বুর্কিনা ফাসো কোথায়? 2023 সালে বুর্কিনা ফাসো বিশ্বে 15তম বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। বৈশ্বিক উৎপাদনের 2%। 2023 সালে উৎপাদন ছিল 57.3 টন, 2024 সালে বেড়ে 60 টন। কিন্তু এই সংখ্যাগুলো দেখে মনে একটা প্রশ্ন আসে, 15তম বৃহত্তম উৎপাদনকারী হওয়ার পরেও কেন দেশটা পৃথিবীর সবচেয়ে গরিবের মধ্যে? কারণটা লুকিয়ে আছে পরের প্রশ্নের উত্তরে। বুর্কিনা ফাসোর সোনার গল্পের শুরু অনেক আগে। বুর্কিনা ফাসোর প্রথম শিল্প পর্যায়ের সোনার খনি হলো পৌরা খনি, দেশের পশ্চিমে। এই একটি খনি 25 টনের বেশি সোনা উৎপাদন করেছে। 1980 থেকে সারা দেশে ছোট ছোট আকারে সোনা উত্তোলন শুরু হয়েছে। 1986 থেকে 1997 সাল পর্যন্ত বুর্কিনা ফাসো থেকে 26 টনের বেশি সোনা বের হয়েছে, যার মধ্যে 13.9 টন এলো বড় শিল্প খনি থেকে, আর 12.26 টন ক্ষুদ্র খনিকারকদের থেকে। তারপর 1991 সালে নতুন মাইনিং কোড এলো, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আর সেই দরজা দিয়ে ঢুকলো কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, রাশিয়ার বড় কোম্পানি। 1991 সালের মাইনিং কোডের পর আন্তর্জাতিক কোম্পানিগুলো দলে দলে আসতে লাগলো এবং বুর্কিনা ফাসো বিশ্বে সোনা অন্বেষণের বাজেটের দিক থেকে শীর্ষ 10-এ ঢুকে গেল। 2008 সাল থেকে শিল্প মাত্রায় সোনা উত্তোলন শুরু হলো, আর তারপর থেকেই শুরু হলো আসল লুটের পর্ব। এবার দেখুন কোন কোন দেশের কোম্পানিগুলো বুর্কিনা ফাসোর সোনা সবচেয়ে বেশি নিয়েছে। বুর্কিনা ফাসোতে 2010 সাল নাগাদ 3000টি খনি অনুমতিপত্র ছিল এবং 60টি আন্তর্জাতিক কোম্পানি খনি অন্বেষণ ও উত্তোলনে জড়িত ছিল। সবচেয়ে বড় অংশ গেছে কানাডায়। কানাডার IAM গোল্ড কর্পোরেশন এর স্ক্যান খনি বুর্কিনা ফাসো সবচেয়ে বড় সোনার খনি। এই একটি খনি 2021 সালে 4,65,330 আউন্স সোনা উৎপাদন করেছে। কানাডার অর্জন গোল্ড আরেকটি বড় কোম্পানি। দ্বিতীয় বৃহত্তম অংশ গেছে ব্রিটেনে। লন্ডন শেয়ার বাজারে তালিকাভুক্ত এন্ডেভার মাইনিং বুর্কিনা ফাসোর সবচেয়ে বড় বেসরকারি নিয়োগকর্তা ছিল। এন্ডেভার, IAM গোল্ড, অরিজন গোল্ড এবং অন্যান্য কোম্পানি সহ মোট 13টি বড় শিল্পগোষ্ঠী বছরে 50 টনের বেশি সোনা উত্তোলন করত। অস্ট্রেলিয়ার ওয়েস্ট আফ্রিকা রিসোর্স এর সানবার্দো খনি, রাশিয়ার নর্ড গোল্ড এর টাপারকুক প্রকল্প, এছাড়াও তুরস্কের কোম্পানিও ছিল। এই সোনা খনি কোম্পানিগুলো এসেছিল মূলত অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া ও তুরস্ক থেকে। ব্যবস্থাটা ছিল এরকম, বুর্কিনা ফাসো সরকার পুরো কার্যক্রমে শুধু 10% বিনামূল্যে শেয়ার পেত, বাকি 90%
মুনাফা বিদেশি কোম্পানির। মানে সোনার মালিক পেত মাত্র 10%, আর সব যেত অন্যদের পকেটে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এত সোনা বের হলো, তাহলে দেশে কতটুকু থাকলো? 2008 থেকে 2023 সাল পর্যন্ত বুর্কিনা ফাসোর মোট সোনার রাজস্ব ছিল $18 বিলিয়ন। এই 18 বিলিয়নের মধ্যে রাষ্ট্র পেয়েছে কতটুকু? 2021 সালে মাইনিং থেকে রাষ্ট্রের রাজস্ব ছিল $554 মিলিয়ন, যা 67 টন সোনা মোট মূল্যের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। বাকিটা কোথায় গেল? বিদেশি কোম্পানির মুনাফায়, ট্যাক্স হেভেনে পরিশোধন ও বিপণনের সুবিধায়। আর সবচেয়ে ভয়াবহ তথ্য হলো 2024 সালে ITIE-BF কমিশনের এক গবেষণায় বেরিয়ে এসেছে যে 2012 থেকে 2021 সালের মধ্যে মাইনিং খাতে বেআইনি আর্থিক প্রবাহ ছিল $4.93 বিলিয়ন, যার 61% ছিল সোনা সংক্রান্ত। $4.93 বিলিয়ন মাত্র 10 বছরে বুর্কিনা ফাসো থেকে বেআইনিভাবে পাচার হয়ে গেছে। এই টাকা দিয়ে বুর্কিনা ফাসোর পুরো স্বাস্থ্য বাজেট 30 বছর চালানো যেত। এখন প্রশ্ন আসে, যদি এই সব টাকাই দেশে থাকতো তাহলে হিসাব কেমন দাঁড়াতো? যদি 1986 সাল থেকে আজ পর্যন্ত বুর্কিনা ফাসোর সমস্ত সোনা দেশেই প্রক্রিয়াজাত হতো, তাহলে কি হতো? প্রথমে সংখ্যাগুলো দেখুন। 1986 থেকে 2024 প্রায় 40 বছরে বুর্কিনা ফাসো থেকে মোট উত্তোলিত সোনার রক্ষণশীল হিসেবে 600 থেকে 700 টন সোনা বের হয়েছে। 2024 সালের সোনার দাম আউন্সের গড়ে $2300। 6000 টন সোনার বর্তমান মূল্য প্রায় $40 বিলিয়ন। এখন যদি এই সোনা কাঁচামাল হিসেবে না গিয়ে পরিশোধিত ব্র্যান্ডেড গোল্ড বার হিসেবে বিক্রি হতো, তাহলে মূল্য আরও 15 থেকে 20% বেশি হতো। এর উপর আরও যোগ করুন সোনার গহনা, ইলেকট্রনিক্স উপাদান, বিনিয়োগ পণ্য তৈরি করলে মূল্য সংযোজন আরও বহুগুণ বেড়ে যেত। বুর্কিনা ফাসোর বর্তমান মোট জিডিপি হলো প্রায় $27 বিলিয়ন। মানে শুধু সোনার এই হিসাব ধরলে যদি সব দেশেই থাকতো, তাহলে এই একটা সম্পদই দেশের বর্তমান মোট অর্থনীতির 1.5 গুণেরও বেশি হতো। বুর্কিনা ফাসোর বর্তমান মাথাপিছু আয় প্রায় $850। যদি এই সোনার অর্থ দেশে থাকতো, প্রক্রিয়াজাত হতো, স্থানীয় কর্মসংস্থান তৈরি করতো, তাহলে মাথাপিছু আয় হতো $3000 থেকে $4000 বেশি। সেটা হলে বুর্কিনা ফাসো থাকতো আফ্রিকার মধ্যম আয়ের দেশের তালিকায়। কিন্তু সোনার দাম ছাড়াও আরও 3টি স্তরে ক্ষতি হয়েছে। প্রথম স্তর পরিশোধনের ক্ষতি। বুর্কিনা ফাসো থেকে কাঁচা সোনা বের হয়ে লন্ডন, দুবাই বা সুইজারল্যান্ডে পরিশোধিত হতো। পরিশোধনেই যোগ হতো 15 থেকে 20% বাড়তি মূল্য। এই মূল্যটা পেত সুইজারল্যান্ডের পরিশোধনাগার। দ্বিতীয় স্তর কর্মসংস্থানের ক্ষতি। বুর্কিনা ফাসোর সমগ্র শিল্প মাইনিং খাতে মাত্র 51,000 সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান ছিল। যদি দেশেই পরিশোধন কারখানা, গহনা তৈরির কারখানা, প্যাকেজিং ও বিপণন হতো, তাহলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হতো। তৃতীয় স্তর প্রযুক্তি হস্তান্তরের ক্ষতি। বিদেশি কোম্পানিগুলো এসে সোনা নিয়ে গেল, কিন্তু মাইনিং প্রযুক্তি ব্যবস্থাপনার দক্ষতা কিছুই স্থানীয়দের হাতে দিয়ে গেল না। এই পুরো প্রেক্ষাপটেই বোঝা যায় ট্রাওরে কেন এই সোনার খনিগুলো ফিরিয়ে নেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বুর্কিনা ফাসো আফ্রিকার 4র্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী। দেশের শিল্প মাইনিং খাতের মোট মূল্য প্রায় $7 বিলিয়ন। এই $7 বিলিয়ন খাতে এখন বড় পরিবর্তন আসছে। 2025 সালের শেষ নাগাদ বুর্কিনা ফাসো 15টি শিল্প সোনার খনির মধ্যে 6টি এখন স্থানীয় মালিকানায়, যার মধ্যে 3টি সরাসরি SOPAM-IB এর নিয়ন্ত্রণে। এর আগে প্রতিটি খনিতে সরকারের শেয়ার ছিল মাত্র 10%। 2023 সালে 23 নভেম্বর ট্রাওরের দেশের প্রথম সোনার পরিশোধনাগার রাফিনোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মালির মরনা গোল্ড কোম্পানির সাথে মিলে। বার্ষিক 150 টন পরিশোধনের ক্ষমতা নিয়ে 2026 সালের মধ্যে এটি চালু হওয়ার কথা। আর 2023 সালের নতুন রয়্যালটি কাঠামো চালু হয়েছে, যেখানে সোনার দাম আউন্স প্রতি $2,000 বেশি হলে 7% রয়্যালটি পাবে সরকার। আগে এই হার ছিল অনেক কম। বুর্কিনা ফাসোর গল্পটা আসলে পুরো আফ্রিকার গল্প। আফ্রিকার দেশগুলো মিলে বিশ্বের মোট সোনার 1/4 উৎপাদন করেছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর তালিকায়ও আফ্রিকার দেশগুলোই আছে। এই বিচিত্র বৈপরীত্যের কারণ একটাই, সম্পদ আছে, কিন্তু সেই সম্পদের মূল্য সংযোজন হচ্ছে অন্য দেশে। কঙ্গো পৃথিবীর সবচেয়ে
বেশি কোবাল্ট উৎপাদন করে, কিন্তু বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি হয় চীন ও আমেরিকায়। নাইজার ইউরেনিয়াম দেয়, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলে ফ্রান্সে। দক্ষিণ আফ্রিকা প্লাটিনাম দেয়, কিন্তু অটোমোবাইল ক্যাটালিস্ট তৈরি হয় জার্মানিতে। সম্পদের অভিশাপ বলে একটা ধারণা আছে অর্থনীতিবিদদের মধ্যে, কিন্তু সত্যিকারের অভিশাপ সম্পদে নয়। অভিশাপ হলো সেই ব্যবস্থায় যা সম্পদটা দেশের বাইরে নিয়ে যায় এবং শুধু কাঁচামাল রেখে যায়। এখন আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথমত, বুর্কিনা ফাসো যদি 1986 সাল থেকেই সোনা দেশে প্রক্রিয়াজাত করত এবং বিদেশি কোম্পানিকে শুধু 10% বদলে 50% দিতে বাধ্য করত, তাহলে আজকে এই দেশটার অবস্থান কি হতো? দ্বিতীয়ত, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো যখন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তাদের প্রাকৃতিক সম্পদ ও সস্তা শ্রম দেয়, তখন কি তারাও একই ফাঁদে পড়ছে যে ফাঁদে বুর্কিনা ফাসো পড়েছিল? মন্তব্যে আপনার মতামত জানান, আমরা পড়ি, আমরা উত্তর দেই।